আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মুনমুন সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টানা 10 দিন বন্ধের পর খুলেছে আশুলিয়ার সব পোশাক কারখানা। কঠোর নিরাপত্তায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। কোন দেশের ইশারায় অস্থির পোশাক শিল্প, আশ্বাসকে তা স্পষ্ট করতে ফখরুলের তাগিদ। অসাংবিধানিক তৃতীয় শক্তি প্রতিহত করবে বিএনপি। সাগররুনি হত্যাকাণ্ড বিষয়ে মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলেছে র্যাব। লন্ডনের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন এটিএন বাংলার চেয়ারম্যান। কৌশল পাল্টে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। আসছে একজন দুজন করে। জলে স্থলে সতর্ক বিজিবি। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মলকিডস পারফেক্ট পিস, সুস্থ শিশু সুন্দর হাসি। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মৌসুম সামনে রেখে জমজমাট হোস্টেল বাণিজ্য। হয়রানির শিকার শিক্ষার্থীরা। যারা বাধ্য হয়ে থাকছেন তাদের গুনতে হয় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বা তারও অধিক খরচ। আরও থাকবে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্টে। দেখার আমন্ত্রণ রইল। এবারে বিস্তারিত। শ্রমিক অসন্তোষের জেরে টানা 10 দিন বন্ধ থাকার পর আশুলিয়ার সব পোশাক কারখানা বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং পরিস্থিতি শান্তই রয়েছে। পুরো এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ সহ নিরাপত্তা বাহিনী মোতায়েনের মধ্য দিয়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুকে সাথে নিয়ে রাফির ক্যামেরায় রকুনুজ্জামানের রিপোর্ট। গত সপ্তাহে শুরু থেকেই অশান্ত হয়ে ওঠে আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চল। টানা কয়েকদিনের বিক্ষোভ ভাঙচুরের পর মালিকরা কারখানা বন্ধ করে দেয়। সরকার, শ্রমিক, মালিক পক্ষের কয়েক দফা আলোচনায় বন্ধ কারখানা খোলা হলেও আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সর্বশেষ শনিবার বিজিএমইএ আশুলিয়ার সব গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বুধবার চতুর্থ দফায় সরকার, শ্রমিক, মালিক ত্রিপক্ষীয় বৈঠকে কারখানা খোলার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিপুল নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। আশুলিয়াতে গার্মেন্টস সম্পূর্ণ খোলা আছে এবং আমাদের জানা মতে এখানে শ্রমিকের উপস্থিতির হার 80 থেকে 90%। এই মুহূর্তে সমগ্র আশুলিয়া এলাকায় গার্মেন্টস পরিস্থিতি অত্যন্ত শান্ত। গত কয়েকদিনের ভাঙচুরের পর বৃহস্পতিবারে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত কারখানা কর্তৃপক্ষ। তবে রেশনিং, বাড়ি ভাড়া নিয়ে আইনি পদক্ষেপ সহ সরকারের দেয়া আশ্বাস পূরণ না হলে আবারও পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। সবাই মিলে আমরা উই আর এ ভেরি গুড টিম। আমরা কখনো আমাদের ওয়ার্কাররাও কখনো এই যে অসন্তোষের পক্ষে না। যা কিছু আছে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হবে। শ্রমমন্ত্রী বলছে যে আমরা অস্থির রেশনিং ব্যবস্থা চালু করব, প্লাস বাড়ি ভাড়ার উপরে একটা আইন প্রণয়ন করব, প্লাস শ্রমিকদের থাকার জন্য একটা বাসস্থান করব। এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা মূলত কাজ করছে। হয়তো ভবিষ্যৎ আবারও আন্দোলন নামতে পারে। শ্রমিকদের উপস্থিতি সামান্য কম হলেও পুরোদমে কাজ শুরু হয়েছে কারখানাগুলোতে। তবে কাজের মধ্যেও শ্রমিকরা জানালেন তাদের দাবির কথা। কোম্পানি যদি আমাদের বন্ধ দেওয়া চলতে পারে তাহলে তো আমরাও চলতে পারবো। আমাকে বেতন যদি বাড়ায় দেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু আমরা এই যে আমাকে তো পেটের দায়, এটা কাজ করা লাগবে। বেতনটা বাড়লে ভালো হইতো, আমাদের সংসার অনেক কষ্টে। মালিকের অভিযোগ দেশি বিদেশি চক্রান্ত আর শ্রমিকদের দাবি বেতন ভাতা বাড়ানোর। এসব দাবিতে গত 7 দিনের টানা বিক্ষোভ ভাঙচুরের পর 4 দিনের কারখানা বন্ধ। তারপরও কারখানা খুলে গেছে, এটাই এখন সবার কাছে স্বস্তির বিষয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিতিশীলতার পেছনে প্রভাবশালী কোন দেশের হাত আছে তা পরিষ্কার করে বলতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে নেতাদের মুক্তির দাবিতে যুবদলের এক বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সৈয়দ আশরাফের এক এক সময় এক এক বক্তব্যের কারণও জানতে চান মির্জা ফখরুল। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হলে সরকারের অনেকেই জামানত হারাবেন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তৃতীয় শক্তিতে বিশ্বাস করে না। কোন রাজনৈতিক শক্তি জনগণের আস্থা অর্জন করতে পারলে অবশ্যই তাদের স্বাগত জানানো হবে, তবে অরাজনৈতিক ও অসাংবিধানিক তৃতীয় শক্তির উদ্ভব হলে তা প্রতিরোধ করা হবে। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এখনই নির্দলীয় সরকার নিয়ে দ্রুত আলোচনায় বসার তাগিদ দেন মির্জা ফখরুল। আমরা নিরপেক্ষ নির্দলীয় একটি সরকার, যে নামেই দেন আপনি, অন্তর্বর্তীকালীন বলেন আর তত্ত্বাবধায়ক বলেন, এই সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। রায়ের মধ্যে বলা আছে প্রধান বিচারপতির ব্যাপারটি, এটা আপনার বাদ দিতে হবে। সেটা নিয়ে আলোচনা হতে পারে, ফরম্যাটটা নিয়ে আলোচনা হতে পারে, কথা বলা যেতে পারে, ওটাই আমাদের প্রস্তাব। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে। আজকে এটা তো সত্য কথা যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি এই দেশের মানুষ মোটামুটি মেনে নিয়েছে। সেই ক্ষেত্রে যেটা রায়ে বলা হয়েছে যে আরো দুটো নির্বাচন এখানে করেন, সেই পর্যন্ত তারা অপেক্ষা করলেন না কেন? এই সদিচ্ছাটার অভাব হলো কেন? সুতরাং আশরাফ সাহেব যে কথা বলছেন, আদালতে যাওয়ার তো প্রশ্ন নেই। আর এই আদালতে যাব তখনই যখন আমি নিশ্চিত হব যে আমি ন্যায় বিচার পাবো। দুদলের মুখোমুখি অবস্থানের কারণে তৃতীয় শক্তির উত্থান হলে তার দায় কে নেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি অসাংবিধানিক শক্তিকে কখনো সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। তৃতীয় শক্তি বলতে রাজনৈতিক শক্তি বিশ্বাস করি। যদি কোনো রাজনৈতিক দল বা ফ্রন্ট এরা আপনার জনগণের আস্থা অর্জন করতে পারেন, অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম করব। কিন্তু অসাংবিধানিক, অরাজনৈতিক কোন শক্তিকে আমরা কোনো কালেই সমর্থন করিনি এবং আমরা সমর্থন করব না। শুধু না, আমরা প্রতিরোধ গড়ে তুলব। রোহিঙ্গা ইস্যুতে জামায়াত জড়িত সৈয়দ আশরাফের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের দায়িত্ব তা প্রমাণ করা। ক্ষমতায় গেলে বিচার বহির্ভূত হত্যা বন্ধ, কৃষি সমস্যার সমাধানের আশ্বাস দেন মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বমানের ফুটবলার গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন। বৃহস্পতিবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন। শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা, একে বাংলাদেশেও জনপ্রিয় করে তুলতে হবে। মাদক ও সমাজবিরোধী কাজ থেকে দূরে রাখতে তরুণদের খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সোনালী ব্যাংকের প্রয়াত পরিচালক মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানের স্ত্রী বেগম শামসুন নাহার। এছাড়া 2003 সালে বিএনপি দলীয় সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনায় বেঁচে যাওয়া বাঁশখালীর বিমল শীলের পরিবারকে 2 লাখ টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। স্পিকারের রুলিং এর আলোকে ও সংবিধান অনুযায়ী বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে ফোরাম সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, স্পিকার তার রুলিং এ বলেছেন বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সংবিধানের অভিভাবক। যারা সংবিধানের রক্ষক তারা সংবিধান লঙ্ঘন করবেন তা হতে পারে না। ব্যারিস্টার রফিক দাবি করেন, যিনি সংবিধান লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ATM ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশ দেন। সুনির্দিষ্ট 7টি ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই অভিযোগ গঠন করা হল। আগামী 19 জুলাই প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মুজাহিদ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বর্তমান রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে এ মামলায় আসামি করা হয়েছে। নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে ATN বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলেছে র্যাবের তদন্ত দল। তার কাছ থেকে হত্যা রহস্য উদ্ঘাটনে সহায়ক কিছু ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে র্যাব।
এ সময় নিজের দুটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাহফুজুর রহমান দাবি করেন, লন্ডনে একটি বিশেষ মহল ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর প্রশ্ন করে তার কাছ থেকে উল্টাপাল্টা কথা বের করে নেয়। সাইমুল হকের রিপোর্ট। নিজেদের বেডরুমে সংঘবদ্ধ ঘাতকদের হাতে সাগররুনি প্রাণ হারানোর 4 মাস অতিবাহিত হলেও সরকারের তদন্ত সংস্থাগুলোর কেউই বলতে পারে না কেন, কে তাদের হত্যা করল। এর মধ্যে লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেহেরুন রুনির কর্মক্ষেত্র এটিএন বাংলার চেয়ারম্যান সাংবাদিকদের সামনে মৃত রুনি সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেন। তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডাও চলতো, বিভিন্ন সাংবাদিকরা তার বাসায় যে মদ টদ খেত এরকম জানা গেছে। বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না। তার প্রথম কথাই ছিল, প্রথম ইন্টারভিউতে সে বলছিল যে প্রথমে আমার আম্মুকে খুন করে, তারপরে দুটা গুন্ডা তার বাবা মাকে মারে। হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছে ভিডিও ফুটেজ আছে। মাহফুজুর রহমানের এমন কথার পরেও তদন্ত সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ না করায় ক্ষুব্ধ হন সাংবাদিক নেতারা। কিছুদিন কেটে যাবার পর বৃহস্পতিবার র্যাবের তদন্ত দল মাহফুজুর রহমানের সঙ্গে দেখা করে আলোচিত ভিডিও ফুটেজ সংগ্রহ করে। এরপর নিজের দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে মাহফুজুর রহমানের দাবি, লন্ডনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। 29 তারিখ রাতে বাংলাদেশে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের ফাঁদ পাতে সেই ষড়যন্ত্রকারী ঠিক সেই টার্গেট নিয়েই সেই সব জঘন্য আমার কাছে করে লন্ডনে, এবং যার জবাবে আমি কিছুটা উত্তেজিত হয়ে সেদিন কাছে যে উত্তর আমি দিয়েছিলাম। মাহফুজুর রহমানকে আদৌ জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা কিংবা ভিডিও ফুটেজগুলোতে কি আছে এমন প্রশ্নের কোনো জবাব দেননি র্যাব কর্মকর্তারা। ব্রিফ করার আগে দেখে নিলেন এটিএন বাংলা কিভাবে প্রচার করলো খবরটি। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। যে জিনিসটা জানতে চাচ্ছেন, আপনাকে বারবার আমাকে যে প্রশ্ন করছেন, সেটার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে আমাদের তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। বৃহস্পতিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মানবাধিকার গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সীমান্ত হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন ডক্টর মিজান। সীমান্তে টহল জোরদারের পর নতুন কৌশলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। সংঘবদ্ধ না হয়ে বিচ্ছিন্নভাবে 2-1 জন করে বাংলাদেশে আসছে তারা। বিষয়টি আঁচ করতে পেরে সীমান্তের পাশাপাশি শহর জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আলী আকবরের তোলা ছবিতে জানাচ্ছেন সিকান্দার রেমান। মিয়ানমারে দাঙ্গা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু বন্ধ নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। দলগতভাবে নাফ পাড়ি দিয়ে বিজিবির হাতে ধরা পড়ায় এখন কৌশল পাল্টিয়েছে রোহিঙ্গারা। কখনো মাছ ধরার নৌকায়, আবার কখনো ছোট নৌকায় 2-1 জন করে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। গুলি দিব, মারি ফেলাইব, তো আরা 1-2 জন করে আর আবার শুরু করি আরে আগে গিয়ে আবার বাংলাদেশত 1-2 জন করে শুরু করে বাংলাদেশ পারে। এই বাংলাদেশ পারে এর গ্রাম মাঝে সেরে আমরা মানে স্থানীয় থাকি। মিয়ানমার থেকে পুরুষদের পাশাপাশি আসছে নারী ও শিশুরাও। বেশি জুলুমি করে আড়াছিড়া করি ফেলাই আর 1-2 জন ঘুরে আসছি, এরও আর বসতে নদের তাইতে নদের। আশ্রয় পেয়ে যাচ্ছেন লোকালয়ের বিভিন্ন বাসা বাড়িতে। আমরা মুসলমান হিসাবে এরা দাগা দিতে আর কি খাওয়া দাওয়া দিচ্ছি, পরে এরা যেদিকে যায় সেদিকে, আমাদের কোনো এরার সাথে কোনো স্বার্থ নেই। পরিস্থিতি আঁচ করতে পেরে এবার শহর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গাড়ি তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে টেকনাফ সীমান্ত এলাকা এখন বিশেষ নজরদারির আওতায়। এবং আমরা কিন্তু তাদেরকে কোনোভাবেই আমাদের অনুপ্রবেশ করতে দেই না, বরং শক্ত হাতে তাদের ওই অনুপ্রবেশের স্থান থেকেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করি। টেকনাফ সীমান্ত এলাকার সাধারণ মানুষের ভয় কাটেনি এখনো। এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কড়াকড়ি আরোপের কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা মিশে যাচ্ছে লোকালয়ে। আর মানবিক দিকটি বিবেচনা করে এখানকার লোকজন অনেকেই তাদেরকে আশ্রয় দিচ্ছে। তবে এর পরিণতি কি হবে তা নিয়েও শঙ্কিত অনেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, পুরাতন বাস টার্মিনাল, টেকনাফ।
রাজধানীতে দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে বেসরকারি হোস্টেল। ভর্তি মৌসুমে একদিকে জমজমাট হয় কোচিং, অন্যদিকে হোস্টেল বাণিজ্য পরিণত হয় একটি পকেট কাটা ব্যবসায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের বাধ্য হয়ে এসব হোস্টেলে থাকতে হয় স্বাভাবিকের দ্বিগুণ বা তারও অধিক খরচে, জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। মে থেকে ডিসেম্বর বছরের এই সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শিক্ষার্থীরা কোচিং করতে আসেন রাজধানীতে। আর মহানগরে এসে তাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় আবাসন নিয়ে। তাকে কোচিং এ টাকা দিতে হয়, প্লাস হচ্ছে হোস্টেলে থাকার জন্য তাকে এক্সট্রা পে করতে হচ্ছে। আর যার কারণে দেখা যায় যে অনেক স্টুডেন্টই মানে পড়ার জন্য মানে উচ্চশিক্ষা নেওয়ার জন্য সে সাহস করতে পারে না। নর্মাল যেহেতু ওনারা 3000 3,500 টাকা নেয়, তো যখন এই কোচিং 3 মাসের জন্য 4 মাসের জন্য করা হয় তখন ওনারা দ্বিগুণ বাড়ায় দেয়। মাসে 12 তারিখ থেকে উঠছে, যদি 12 তারিখ থেকে 12 তারিখ থেকে পুরো মাসে টাকা দিতে হবে। একদিকে অতিরিক্ত ভাড়া আদায়, তার সাথে নানা সার্ভিস চার্জের নামে আদায় করা হয় অতিরিক্ত টাকা, চলে নানা হয়রানি। এই অভিযোগ ফার্মগেট ও রাজাবাজার এলাকার বিভিন্ন হোস্টেলের বাসিন্দাদের। বর্তমানে তারা হোস্টেল করে নিচ্ছে, সেজন্য তার অতিরিক্ত 3,500 বা 3,000 টাকা শুধু সার্ভিস চার্জ নিচ্ছে। 2 মাসে অ্যাডভান্স নিচ্ছে, সাথে সার্ভিস চার্জ আছে। এখানে না থাকেন তাও কি খাওয়ার টাকা দিতে হবে? হ্যাঁ, ভাড়া দিতে না হলো টাকা অনুপাতে খাবার দাবার সবই উন্নত। কোনো নীতিমালা নাই, এই কারণে যার কাছে যেমন। হোস্টেল করার কোনো নীতিমালা আছে কিনা জানেন না মালিকরা, তাই মান ও ফি নির্ধারণে মালিকদের সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে নতুন নতুন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। ওয়ানলি আমরা কোচিং ছাড়া কোনো স্টুডেন্ট রাখি না। আমার বাড়ি এলাকায় পুরো 1 বছরের এই ভাড়াটা আপনার ক্যারি করতে হয়, তাইলে আপনার আমাদের বাধ্যতামূলক এই কাজটা করা লাগে। তারা যখন মায়ের করতে আসছে কষ্ট করতেই হবে। এটা যে সার্ভিস একটা লাভ বাড়তি। এদিকে শিক্ষার্থীরা চান যুক্তিসঙ্গত খরচে ঢাকায় থাকার সুযোগ। এমনিতেই এক রুমে বেশ কয়েকজনের গাদাগাদি করে থাকা, তার উপরে খাবারের মান ভালো নয়, আর বাড়তি খরচ তো রয়েছে। এসবের যাতাকালে পড়ে এখন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও যেন চিড়েচ্যাপ্টা। তাই এই হোস্টেল ব্যবসায়ের নামে শিক্ষার্থীদের জিম্মি করা থেকে মুক্ত করতে একটি সঠিক নীতিমালা করার দাবিও জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজী। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রংপুরের পীরগাছায় 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, আহত 50। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে পারুল ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। আলোচনার শুরুতেই ডাব্লিউ ও তোফাজ্জল গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর মফিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে রামসীতা মন্দিরে রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় এই আইন কার্যকর করতে ভূমি মন্ত্রণালয়কে তিনি আহ্বান জানান। অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন বাস্তবায়নের জন্য জেলায় জেলায় যেসব কমিটি করা হবে তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন করে সদস্য রাখার দাবি জানান তিনি। হেবা আইনের সংশোধনী সংসদের একটি অধিবেশনে পাশ করারও দাবি জানান সুরঞ্জিত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জিপসাম বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছে। 12 স্টাফ নিখোঁজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটি বৃহস্পতিবার রাত 12টার দিকে ডুবে যায় বলে জানায় বন্দরের রেডিও কন্ট্রোল। চট্টগ্রাম 10 নামের জাহাজটি মাদার ভেসেল থেকে জিপসাম নিয়ে উপকূলের দিকে আসার পথে আলফা নোঙরে ডুবে যায়। এর 13 জন স্টাফের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 12 জন স্টাফ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে জিপসাম বোঝাই আলসানিয়া নামের আরও একটি লাইটার জাহাজে পানি ঢুকে ডুবে যাচ্ছে বলে জানা গেছে। এবার বাইরা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অর্থ বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের 2% শেয়ার ধারণ সংক্রান্ত এসিসির আইনের 2 ধারার বিরুদ্ধে পরিচালকদের করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফয়েজ হাসান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। এদিকে চলতি সপ্তাহে প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বেড়েছে
মাত্র 4 পয়েন্ট। তবে লেনদেন নেমে এসেছে গত 3.5 বছরের মধ্যে সর্বনিম্নে। লেনদেন হয় মাত্র 118 কোটি টাকা। এর আগে 2008 সালে 17 ডিসেম্বর লেনদেন হয়েছিল 109 কোটি 3 লাখ টাকা। দিন শেষে ডিএসসিতে সাধারণ সূচক দাঁড়িয়েছে 4300 পয়েন্টে। হাতবদল হওয়া মোট 262টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 163টির, কমেছে 79টির, অপরিবর্তিত রয়েছে 20টি শেয়ারের দাম। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইয়ের রাজ্য সচিবালয়ে ভয়াবহ আগুনে নিহত হয়েছে 3 জন, আহত 12। বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ভবনটির 4 তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে সে আগুন ছড়িয়ে পড়ে 5 ও 6 তলায়। 6 তলায় প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থাকলেও তিনি অফিসে না থাকায় তার কোনো ক্ষতি হয়নি। আটকে পড়া 65 জনকে দমকল কর্মীরা উদ্ধার করলেও রাত পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভানো যায়নি। আগুনে মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের কক্ষসহ ভবনটির 3য় তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ক্লেমন খেলার সংবাদ। ইউরো ফুটবল। ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুকরী নৈপুণ্য আরো একবার দেখল ফুটবল বিশ্ব। তাকে ঠেকানোর শত চেষ্টা করেও ব্যর্থ হল চেক প্রজাতন্ত্র। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে পর্তুগালকে সেমিফাইনালে তুললেন রোনালদো। তার গোলে প্রথম কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা 1-0 গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি পর্তুগাল চেক প্রজাতন্ত্র। কিন্তু পর্তুগাল নয়, চেক রিপাবলিকের লড়াইটা যেন রোনালদোর সাথে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে ঠেকাতে ভরসা পিয়েতর চেকের বিশ্বস্ত হাত। উদ্দেশ্য পরিষ্কার, যে করেই হোক গোলবঞ্চিত করতে হবে পর্তুগিজদের। আর টাইব্রেকার লটারিতে যেতে পারলে তাদের ঠেকায় কে? গোল ঠেকাতে চেলসি গোলরক্ষক আছেন না, তাই শুরু থেকে জমে উঠল রোনালদো বনাম পিয়েতর চেকের লড়াই। এ ম্যাচেও দুর্বার রোনালদো, শত চেষ্টা করেও তাকে আটকাতে ব্যর্থ চেক ডিফেন্স। প্রথমার্ধে বেশ কয়েকবার হানা দিয়েছেন প্রতিপক্ষের দুর্গে, কিন্তু ভাগ্য যেন লুকোচুরি খেলছিল CR7 এর সঙ্গে। কখনো দারুণ দক্ষতায় জাল বাঁচিয়েছেন চেক, আবার কখনো পিয়েতরকে ফাঁকি দিলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বার পোস্ট। অ্যাক্রোবেট কায়দায় নিয়ে রোনালদোর ব্যাগ ভলি পায়নি জালের ঠিকানা। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র আরো এক পেশে। আক্রমণের জোয়ার ইউরোপের ব্রাজিলের, গোল বাঁচাতে মরণপণ চেকদের। এবারও পর্তুগিজ আক্রমণের সেনাপতি রোনালদো। দ্বিতীয়ার্ধেও ভাগ্যের লুকোচুরি, ফ্রিকিক নিয়ে পরাস্ত করেছেন পিয়েতরকে, কিন্তু হারাতে পারেননি সাইডবারকে। যদিও শেষ পর্যন্ত আটকে রাখা যায়নি পর্তুগিজ যুবরাজকে। ম্যাচের 79 মিনিট, ওয়াও মরিনহোর ক্রস, মার্কারকে ছিটকে ফেললেন রোনালদো। তার জোরালো হেড ফেরানোর সাধ্য কি পিয়েতর চেকে? টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচ বিবর্ণ রিয়াল মাদ্রিদ তারকা, পরের 2 ম্যাচে ব্যতিক্রমী উজ্জ্বল। শিরোপার সোনালী আভাটাও আরো ভালো মতোই লাগছে পর্তুগালের গায়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টানা 10 দিন বন্ধের পর খুলেছে আশুলিয়ার সব পোশাক কারখানা। কঠোর নিরাপত্তায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। কোন দেশের ইশারায় অস্থির পোশাক শিল্প? আশরাফকে তা স্পষ্ট করতে ফখরুলের তাগিদ। অসাংবিধানিক তৃতীয় শক্তি প্রতিহত করবে বিএনপি। সাগররুনি হত্যাকাণ্ড বিষয়ে মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলেছে র্যাব। লন্ডনে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন এটিএন বাংলার চেয়ারম্যান। কৌশল পাল্টে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, আসছে 1-2 করে, জলে স্থলে সতর্ক বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।